এক নাগাড়ে কথাগুলো বলে লিওয়ান থামল। অনুভব করলো গালে তরল পদার্থ গড়িয়ে পড়ছে। সে তাচ্ছিল্য হেসে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে অশ্রু মুছে দু বোনের দিকে তাকায়। অরি অনু এতটাই শকড যে তারা দুজন চোখের পাতাও ফেলতে ভুলে গিয়েছে। লিওয়ান উঠে দাঁড়িয়ে পিছনে ঘুরে আবারও বলতে শুরু করলো। কোমায় থেকে ফেরার পর প্রতিটা মুহূর্তে ভাবতাম কিভাবে তোদের ধ্বংস করব, কিভাবে হারাম চৌধুরীর সুন্দর পরিবারটা শেষ করব। আমি পারলে ওই সময় বিড়িতে ফিরে তোদের বাপকে নিজ হাতে খুন করতাম, কিন্তু মামু আর লিজার জন্য থামতে হয়েছে আমায়। হারাম চৌধুরীকে দিলাম 10 বছর সুযোগ, এর মাঝেই নিজেকে গড়ে তুলেছি। প্রতি বছরই বিড়িতে এসে তোদের উপরে নজর রাখতাম। মমের ইচ্ছে ছিল আমাকে ডক্টরের রূপে দেখার, আর ড্যাডের ইচ্ছে ছিল ওনার মতো বিজনেসম্যান যেন হই। 10 বছরের মধ্যেই ওনাদের দুজনের ইচ্ছেই পূরণ করেছি। এমনকি বিড়িতে প্রাইভেট হাসপাতালও স্থাপন করেছি। সবকিছু ভালোই চলছিল। আরবকে হারানোর পর ভেবেছিলাম আর কখনো কাউকে বন্ধু বানাবো না, কিন্তু রিক্কিকে পাওয়ার পর ও কিভাবে যেন আমার খুব কাছের একজন হয়ে উঠল। ওকে কিভাবে কোথায় পেয়েছি সেটা পরে বলছি তোদের। বিড়িতে আমি যখনই আসতাম তখন ওকেও নিয়ে আসতাম। বলতে পারিস ওই লুচ্চা আমাকে ছাড়া কোথাও বেশি দিন থাকতে পারে না। ওকে রেখে লুকিয়ে যেখানেই যায় না কেন, ও ঠিকই আমাকে খুঁজে সেখানেই চলে যায়। তারপর আমিও হাল ছেড়ে দিয়ে ওকে পগল দাবা করে সঙ্গেই নিতাম। বাংলাদেশে আসার শুধুমাত্র লক্ষ্য ছিল হারাম চৌধুরীর কলিজার টুকরো নয়নের মণিকে মারার। ঠিকই ভাবছিস, তোকেই মারার জন্য বিড়িতে এসেছিলাম সে সময়। খুব ইচ্ছে ছিল ওই হারাম চৌধুরীর চোখের সামনে তার অতরের বড় মেয়েকে টর্চার করে মারার। তাহলে উনি বুঝতেন চোখের সামনে প্রিয়জনের মৃত্যুর স্বাদ ঠিক কেমন। কিন্তু তোকে প্রথম দেখার পর সবকিছু পাল্টে গেল। খবর পেলাম তুই একজন এসআইয়ের সঙ্গে প্রেম করছিস, এবং নিজের চোখেও তোদের একসাথে দেখেছি। ওই দিনও তোর উপর সাংঘাতিক রাগ উঠেছিল। আমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে এতিমের মতো ঘুরে বেড়াচ্ছি, আর তোরা সুখে শান্তিতে জীবনযাপন করছিস যেন আমাদের কোনো অস্তিত্বই ছিল না কখনো তোদের মাঝে। তোকে মারার প্ল্যান ক্যান্সেল করে ঠিক করলাম তোকে নিজের রক্ষিতা বানিয়ে রেখে দেব, কিন্তু সেটাও পর মুহূর্তে চেঞ্জ করে ভাবলাম তোকে না হয় বিয়েই করে নেব। তখন তোর বাপ চাইলেও আমার থেকে তোকে আলাদা করতে পারবে না, আর আমিও চেয়েছিলাম তোকে বিয়ে করে প্রতিটা মুহূর্তে কষ্ট দেওয়ার জন্য, কারণ তুই কষ্ট পেলে তোর এই হারাম বাবু ছটফট করবে। আমাকে মেরে তুই কিনা তোর 3rd ক্লাস ভালোবাসার মানুষটিকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতি। এইটা তো আমি কখনোই হতে দিতাম না। তাই তোকে তোরই বিয়ের দিন তুলে নিয়ে এসে বিয়ে করলাম। তো সুখের সংসার করাকে জাহান্নামে পরিণত করে দিলাম, সঙ্গে তোর হারাম বাপের শান্তিকেও অশান্তি করে দিলাম। চাইলে তোর বাপকে মৃত্যু দিতে পারতাম, কিন্তু এই বাস্টার্ডকে এত সহজে মৃত্যু দিতে চাইনি। একটু একটু করে ওনার সব সুখকে কেড়ে নিয়েছি। তোদের হয়তো এখনো বলেনি, ওনার সেই চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক এখন শুধু মাত্র আমি। আর এটা উনি মেনে নিতে পারছেন না, তাই উঠে পড়ে লেগেছিল তোকে আমার কাছ থেকে নিয়ে যাবার। তো ছোট বোনের সাহসের সত্যি প্রশংসা করতে হয়। আমার শত্রুর সাথে হাত মিলিয়ে প্ল্যান করে তোকে নিয়ে গেছে, সঙ্গে আমার আরেকজন প্রিয় মানুষটিকেও ছিনে নিয়েছে। তোর এই ছলনাময় বোন, তোর ছোট বোনের থেকেও তুই আরো বেশি ছলনাময়ী। তুই আমার থেকে আমার হবু সন্তানকে কেড়ে নিলি। কথাগুলো বলে থামে লিওয়ান। মুহূর্তেই তার শান্ত চোখ জোড়া হিংস্র হয়ে উঠল। তীরে এসে অরি দুই বাহু চেপে ধরে হিসিয়ে বলল। এই কেন এমনটা করলি বলতো? তোকে তো সন্তান হারানোর জন্য একটুও কাঁদতে দেখলাম না, আর না তোর পাপার কথা শুনে রিয়াক্ট করলি। তার মানে তুই এইসব আগে থেকেই জানতিস, তাই না? তুই আবারও তোর পাপার কথা শুনে এমনটা করেছিস, আর করবি না কেন? বাবা কি পারি বলে কথা। তুই তো এই হরম চৌধুরীর অন্ধ মেয়ে। তোর থেকে এর চেয়ে ভালো কিছু আশা করাটাই বোকামি। আমারও ভুল হয়েছে তোদের থেকে সত্যটা আড়াল করে রাখার, কিন্তু আমি তো জানতাম না এর বিনিময়ে আমার নিষ্পাপ শিশুটাকে কেড়ে নিবি। হেই, ওই বেবিটা তো তোরও ছিল, ওকে মারতে একটুও বুক কাঁপলো না। মানছি আমি খারাপ, অনেক অনেক খারাপ, তাই বলে কি আমার সন্তানটাও খারাপ? ওকে নিয়ে যদি তোর এতই সমস্যা ছিল তাহলে আমাকে বললি না কেন? কেন বললি না? তোর পেটে 9 মাস থাকতো, তারপর না হয় আমি আমার সন্তানকে নিজে মানুষ করতাম। তুই যদি একটিবার বলতি তোর পেটে আমার অংশ রয়েছে, তাহলে হয়তো তোকে হট করাটাই বাদ দিয়ে দিতাম, সবকিছু ভুলে তোদের আপন করে নিতাম। তুই আমার বেবিটার প্রাণের বিনিময়ে যদি তোর মুক্তি চাইতি, তাহলে আই প্রমিস আমি দিয়ে দিতাম। আমার ছোট্ট সন্তানকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতাম, তোর লাইফে ভুলেও যেতাম না। কিন্তু তোরা বাপ মেয়ে মিলে ওকেই ছিনিয়ে নিলি। তোকে তো কখনো ক্ষমা করবো না অরিয়ানা চৌধুরী, কখনো না। অরির পুরো পৃথিবী ঘুরছে। সে এখনো অবিশ্বাস্য চোখে লিওয়ানের রক্তিম চেহারার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো দিয়ে নীরবে অশ্রুধারা নামছে। সে কি বলবে ভাষা খুঁজে পেল না। তার পাপা এমন কিছু করতে পারে সেটা কল্পনারও বাইরে ছিল। তার পুরো শরীর কাঁপছে। অরি কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে হঠাৎই একটা প্রশ্ন করে উঠল। আপনি আমায় এতটা ঘৃণা করেন?
অরির কথা শুনে লিওয়ান অদ্ভুত হাসল। সে এগিয়ে এসে অরির চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস, ট্রাস্ট মি অরিয়ানা চৌধুরী, তোকে আমি একটুও ভালোবাসি না। জাস্ট আই হেট ইউ, আই রিয়েলি রিয়েলি হেট ইউ। লিওয়ানের কথা শুনে অরি তাচ্ছিল হাসি দিল। সে তার প্রশ্নের জবাব পেয়ে গেছে। অরিকে চুপ করে থাকতে দেখে লিওয়ান সোজা হয়ে অনুর কাছে এলো। ফ্লোরে হাঁটু গেড়ে বসে অনুর মুখ থেকে কাপড় সরিয়ে নিল। অনুর চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। এখনো চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে মাথা নিচু করে বসে থাকলো। তার আজ কিছুই যে বলার ভাষা নেই। সবকিছু না জেনে শুনে অনেক বড় ভুল করে ফেলেছে, যার শাস্তি হয়তো তাকে এখন থেকে প্রতিনিয়ত পেতে হবে। অনুর থুতনিতে হাত রেখে রক্তিম মুখটা উপরে তুলে ভেজা চোখে চোখ রেখে লিওয়ান হিসিয়ে বলল, এখন চুপ কেন শালি সাহেবা? আজ আমায় গালি দিবি না? আমাকে হাট করার চেষ্টা করবি না? তোর বোনকে আমার কাছ থেকে মুক্ত করে নিয়ে যাওয়ার প্ল্যান করবি না? অনু চোখ নামিয়ে নিল। লিওয়ান আলতো হেসে অনুকে ছেড়ে উঠে গিয়ে চেয়ারে বসে একটা জোরে নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, রিক্কিকে পেয়েছিলাম ঠিক আজ থেকে 12 বছর আগে। তখন ওর বয়স মেবি 19-20 ছিল, আমার থেকে হয়তো 2 বছরের ছোট। কোমার থেকে ফেরার পর সিদ্ধান্ত নেই এখানেই থাকবো, যতদিন না নিজেকে একজন শক্তিশালী হিসেবে গড়ে তুলছি। এখানেই প্রাইভেট মেডিকেলে ভর্তি হই। সারাদিন বাহিরেই কেটে যেত। মামুর অ্যাপার্টমেন্টে ফিরতে ইচ্ছেই করতো না, শুধু বোনটার জন্য ফিরতাম। ওই দিন ক্লাব থেকে নেশা করে অনেক রাতেই ফিরছিলাম। আমার ওই বয়সে নেশা করাটা মারাত্মক লেভেলে গিয়ে পৌঁছয়। নিজের মনের কষ্ট কমানোর জন্য কখন যে নেশাখোর হয়ে গিয়েছি বুঝতেই পারিনি। সারাদিন স্বাভাবিক থাকলেও রাতে বিগড়ে যেতাম। কখনো কোথাও অন্যায় কাজ দেখলে মাথা গরম হয়ে যেত, তারপর ঝামেলা করে হলে সবকিছু মিটিয়ে দিতাম। ওই রাতে অনেক স্নোফলের বৃষ্টি হচ্ছিল। আমার হাতে মদের বোতল ছিল 2টা, একটা খালি আর আরেকটা অর্ধেক। মাতাল হয়ে একা একা নির্জন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। পাশে একটা এতিম ছিল, ওটা দেখতে পেলেই খুব কষ্ট হতো, কারণ আমিও তো এতিম। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবারও এলোমেলো পায়ে সামনের দিকে হাঁটা ধরি। অনেকটা দূরে যাওয়ার পর রাস্তার একপাশে ঘন জঙ্গলের ভেতর থেকে গোগানের শব্দ শুনে থেমে যাই। মনের ভুল ভেবে এগিয়ে যেতে চাইলেও কি ভেবে জঙ্গলের ভেতরেই চলে যাই। সেখানে গিয়ে দেখি 3জন লোক একটা ছেলের হাত পা বেঁধে ইচ্ছে মতো মারছে। ফর্সা ছেলেটার পুরো শরীর রক্তাক্ত হয়ে উঠেছিল। যন্ত্রণায় শুধু মুখ দিয়ে গোঙানির মৃদু আওয়াজ বেরোচ্ছে। ওই সময় যদি আমি কিছু না করতাম তাহলে হয়তো ওই লোকগুলো ছেলেটাকে মেরে নিজের নেশাগ্রস্ত অবস্থায় থাকা সত্ত্বেও হিংস্র জানোয়ার হয়ে উঠি, কারণ ওই লোকগুলোর জায়গা হারাম চৌধুরী ও ছেলেটার জায়গায় নিজেকে দেখতে পাচ্ছিলাম। হাতে থাকা মদের বোতল ভেঙে সোজা লোক পিঠে ঢুকিয়ে দেই। ওদেরও মেরেছি, নিজেও মার খেয়েছি। তবু শেষে ছেলেটাকে বাঁচাতে পেরে ভালো লাগছিল। জঙ্গল থেকে বের হয়ে এসে মামুকে কল দিয়ে লোকেশন জানাই। তারপর রাস্তার পাশেই দুজনে সেন্সলেস হয়ে পড়ে থাকি। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। পাশেই মামু গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন। ততক্ষণে রাত পেরিয়ে দিনের আলো ফুটেছে। সব ঘটনা মামুকে খুলে বলি। তারপর দুজন মিলে ওই ছেলেটার কাছে যাই। একটি কেবিনে সফেদ বেডে শুয়েছিল। আমাকে দেখে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। মামু টুকটাক কথা বলে কেবিন থেকে বের হয়ে যাওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আসল কাহিনী কি। এমনি এমনি তো আর কেউ কাউকে মারতে চায় না, আর ছেলেটাকে দেখেও খারাপ মনে হয়নি। অনেকবার জিজ্ঞেস করার পর ওই ছেলেটা প্রথমে তার নাম বলে। ওর নাম লর্ড রডরিক। সবাই রিক বলেই চিনত। হ্যাঁ, ওই রিক কি ছিল। ওর নাম শুনে বুঝলাম ও খ্রিস্টান ধর্মের, কিন্তু পরে ওর অতীত পরিচয় জানার পর ভুল ধারণা ভেঙে গিয়েছিল। নিউ ইয়র্ক সিটিতেই পুরো পরিবার নিয়ে বসবাস করত। রিক্কির ড্যাড মিস্টার ইরফান মির্জা ছিলেন একজন জার্নালিস্ট। মিসেস লাইসা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক করেই বিয়ে করেন। উনি খ্রিস্টান ছিলেন, বিয়ের আগে মুসলিম ধর্ম গ্রহণ করেন। ওনাদের 3 ছেলেমেয়ে নিয়ে ছোট্ট একটা সুখের পরিবার ছিল। মিস্টার ইরফান মির্জা জবের সুবাদে এদেশে ওদেশে ঘুরে বেড়াত। রিক্কি মেজো সন্তান ছিল, ওর বড় বোন ও ছোট বোনও ছিল। 5 জনের সংসার খুব ভালো করেই চলছিল। কিন্তু হঠাৎ একদিন মিস্টার ইরফান মির্জা ইতালির খারাপ লোকজনের চক্করে পড়েন। লোকগুলো নারী শিশু পাচারের সঙ্গে জড়িত ছিল, আর উনি এসব তথ্য সংগ্রহ করে ফেলেন। কিন্তু ওখান থেকে আসার সময় ধরা পড়ে যান। বহু কষ্টে নিজের জীবন বাঁচিয়ে ইটালি থেকে পালিয়ে এসেছিল। তখন রিক্কির বয়স 10 বছর ছিল। মিস্টার ইরফান মির্জা নিজ বাড়িতে ফিরেই সিদ্ধান্ত নেন বউ বাচ্চাদের নিয়ে এই দেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাবেন। কিন্তু ওনার দুর্ভাগ্য, লোকগুলো ওনার পুরো ডিটেলস বের করে সোজা বাড়িতেই হামলা দেন। ওনারা মধ্যবিত্ত শ্রেণীর ছিল, যার ফলে গার্ড সিকিউরিটি ছিল না তাদের রক্ষা করার জন্য। তার উপরে রাতের বেলা রিক্কি সহ সবাই ঘুমিয়েছিল। তারা জানত সকালেই এই দেশ ছেড়ে চলে যাবে, কিন্তু এটা জানত না এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। লোকগুলো খুব সাবধানের সঙ্গে ভেতরে প্রবেশ করে। প্রথমেই হামলা করে ঘুমন্ত রিক্কির ড্যাডের উপর। ওনাকে ঘুমিয়ে থাকা অবস্থাতেই হত্যা করে।
অদ্ভুত শব্দে মিসেস লায়সা মির্জার ঘুম ভেঙে যায়। ধরফর করে উঠে নিজের চোখের সামনে প্রাণপ্রিয় স্বামীর অমন অবস্থা দেখে চিৎকার করে ওঠেন। দৌড়ে স্বামীর কাছে আসতে চাইলেও ওনাকে আসতে দেওয়া হলো না। জানোয়ারগুলো ওনাকে ধর্ষণ করে। গভীর রাতে মমের চিৎকারের শব্দ পেয়ে তিনজনের ঘুম ভেঙে যায়। রুম থেকে বের হয়ে দৌড়ে পাশের রুমে যেতে পুরো পৃথিবী থমকে গেল। ততক্ষণে মিসেস লায়সা মির্জা করেছেন। রিক্কির বড় বোন ভয় পেয়ে ছোট ভাই বোনদের নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই একটা লোক রিক্কির বড় বোনের 2 পায়েই শুট করে দেয়। ছোট্ট মেয়েটা চিৎকার দিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। তবু সে রিক্কিকে বারবার বলছিল বোনকে নিয়ে পালিয়ে যেতে। এদিকে রিক্কি কাঁদতে কাঁদতে আত্মরা হয়ে গিয়েছিল। চোখের সামনে মা বাবার নিথর দেহ দেখে পাগল হয়ে গিয়েছিল। তার উপরে আদরের বড় আপুর অবস্থা দেখে সে কিভাবে তাকে ফেলে পালিয়ে যেত। ওই 2 বোনকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ছোট্ট ছেলেটা অমন দানবদের সঙ্গে পেরে ওঠেনি। বরং সেও খুব বাজেভাবে মার খেয়ে রক্তাক্ত শরীরে পড়েছিল। সে চোখের সামনে নিজের কলিজার টুকরা বোনদের মৃত্যু দেখেছে। ও কতই না আকুতি মিনতি করেছিল ওই 2 বোনকে যেন কিছু না করে। ওদের বদলে ওর জীবনটাও দিতে প্রস্তুত ছিল, তবু যেন ওর বোনদের না মারে। কিন্তু জানোয়ারগুলো একজন ভাইয়ের সামনেই 2 বোনকে রেপ করে হত্যা করে। তারপর পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সব প্রমাণ নিয়ে চলে যায়। আর সে আগুনের ভেতরে ফেলে যায় একজন অভাগা সন্তান ওরফে অভাগা ভাইকে। রিক্কি বেঁচে গিয়েও লাশ হয়েছিল। পুরো 5 বছর হাসপাতালের বেডে মরাল পড়েছিল। ওখানকার একজন ডাক্তারই ওর চিকিৎসা করেছিল। রিক্কির অদ্ভুত আচরণ দেখে ভেবেছিল রিক্কি পাগল। ও এমনকি 1 বছর পাগলাগারদেও ছিল। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ও মানসিকভাবে সুস্থ হয়। ওর তো এই পৃথিবীতে বলতে কেউ ছিল না, তাই তাকে এতিমখানায় দেওয়া হয়। রিক্কি সেখানে 2 বছর ছিল। তারপর ওর 18 বছর হওয়ার পর ওখান থেকে চলে আসতে হয়। তারপর থেকে ও রাস্তায় রাস্তায় মানুষ হয়। ওই দিনের ঘটনার পর তার আর কপালে সুখ বলতে কিছুই ছিল না। ও সুইসাইড করারও চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে ভেবেছে ও যদি মরে যায় তাহলে এই জানোয়ারগুলোর উচিত শিক্ষা দেবে কিভাবে। এই একটা প্রতিশোধের নেশায় হাজার কষ্টের মাঝেও বেঁচেছিল। যে ছেলে 3 বেলায় মায়ের হাতে তৃপ্তি সহকারে ভাত খেয়েছে, ওই ছেলেই 2 বছর ধরে রাস্তার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে নিয়ে খেয়েছে। প্রতিটা রাত গাছের উপরে শুয়ে থেকে কাটিয়েছে। বছরের পর বছর ছেঁড়া এক কাপড়ের পার করেছে। ও বেশিরভাগই জঙ্গলের মধ্যে কাটিয়েছে। রাস্তার পাশ থেকে বড় বড় পলিথিন কাগজ হাবিজাবি কুড়িয়ে ছোট্ট একটা ঘর তৈরি করেছিল গাছের উপর। ওর ওভাবেই জীবনটা কেটে যেতে শুরু করে। তারপর একদিন রাতে ও একাই ঘুরে বেড়াচ্ছিল। একটা ছেলে একজনকে পকেট মেরে পালায়। তখন ওই লোকটার পাশ দিয়ে যাচ্ছিল। তখন ওই লোকগুলো ভুল বুঝে ওকেই ধরে মারতে থাকে। ওকে টেনে টুনে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিল। উদ্দেশ্য ছিল কিডনি বের করে নেওয়ার, কিন্তু ওই উদ্দেশ্যে 1 বালতি মদ ঢেলে দিয়ে ভুলক্রমে আমিই উপস্থিত হই। এসব ওই ছেলেটার মুখ থেকে শোনার পর নিজের বুকটা ফেটে যাচ্ছিল। আমি ভেবেছিলাম শুধু আমারই ভাগ্য খারাপ, কিন্তু ওই ছেলেটাকে দেখে মনে হয়েছিল আমার থেকেও ওর ভাগ্য নিষ্ঠুর। ওকে কথা দে, ওর পাশে আমি থাকব। শত্রু শত্রু যদি বন্ধু হতে পারে, তাহলে ইতিমধ্যে বন্ধু হতে পারবে না কেন? ও আমার সাথে আসতে চায়নি। আমি এক প্রকার ওকে জোর করে ধরে বেঁধে মামুর অ্যাপার্টমেন্টে নিয়ে আসি। তারপর ওর কোলে নিজের ছোট্ট বোনকে তুলে দিয়ে বলেছিলাম, আজ থেকে তোর ছোট বোন এটা। এরিনকে ওর বোন বানিয়ে দিয়েছিলাম। 2 বোনকে পেয়ে ও কিছুটা হলেও রাজি হয়েছিল আমার কাছে থাকার জন্য। ও ছোট লিসাকে কোলে করে নিয়ে ওই দিন অনেক অনেক কেঁদেছিল। বলতে পারিস লিসাকে রিক্কি মানুষ করে বড় করেছে। ছেলেটার খুব ট্যালেন্ট ছিল। পড়াশোনা না করলে সবকিছু খুব সহজেই বুঝে যেত। মজার বিষয় হলো, ওকে আর লিসাকে বাড়িতে আমি আর এরিনই পড়িয়েছি। তাদের বিজনেস শেখার জন্য কোর্স করিয়েছি। ওকে গড়তে যা যা প্রয়োজন সবকিছু করে খুব আদরের সাথে নিজের কাছে রেখেছি। ফাইট, মার্শাল, বক্সিং, গুন্ডামি সবকিছু নিজের সঙ্গে ওকেও শিখিয়েছি। ওকে প্রথম যখন পেয়েছি তখন রোগাশোকা হ্যাংলা পাতলা ছিল। কয়েক বছর পর ওই ছেলেরা একজন সুদর্শন যুবকে পরিণত হয়। 2জন মিলে ইতালি গিয়ে ওই লোকগুলোর 14 গোষ্ঠীর ঠিকানা বের করে ফেলি। লাইফের প্রথম আমার আর রিক্কির হাতে ওই বাস্টার্ডগুলোই খুন হলো। খুব জঘন্য দিয়েছিলাম। ওখান থেকে সব কাজ শেষ করে ফিরে আসার পর ভেবেছিলাম রিক্কি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ওই লুচ্চা আঠার মতো চিপকে ছিল আমার সাথে। ও আমাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, সব সময় পাশে থাকবে। ওর প্রতি আমিও দুর্বল ছিলাম, বলতে পারিস খুব ভালোবাসি। তাই আমিও আর ওকে কোথাও যেতে দিলাম না। ধীরে ধীরে ও একসময় আমার সব কাজের ডান হাত হয়ে উঠল। আমার অতীতের সব কাহিনীও জানত। 2জন মিলে প্ল্যান করতাম হরম চৌধুরীকে কিভাবে সাহায্য করা যায়। জানিস, ও লাইফে এরিন, লিসা বলতে আর কোনো মেয়ে ছিল না। ও শুধু আমাদের সাথেই মিশত। কিন্তু 4 বছর আগে বিড়িতে যাওয়ার পর যখন একটি হাই স্কুলে পড়া মেয়েকে দেখে, তখনও মুখ থুবড়ে মেয়েটার প্রতি আসক্ত হয়ে যায়। ওই মেয়েটা আর কেউ না, বরং তুই ছিলিস অনন্যা চৌধুরী। তোরা কি ভেবেছিলি রিক্কি তোকে ওই লিও মেনশনে দেখে প্রেমে পড়েছিল? ও তো তোকে 4 বছর ধরে ভালোবেসে আসছে।
আমরা যখনই বিডিতে গিয়েছি ওই হারামজাদা তখনই তোর হাই স্কুলের বাইরে থেকে তোকে দেখত, তোকে এক প্রকার ফলো করত। তারপরে ও জানতে পারল সে যে মেয়েটির প্রেমে হাবুডুবু খাচ্ছে সে আর কেউ নয়, বরং আমার চরম শত্রুর ছোট মেয়ে। বিশ্বাস কর, এটা জানার পরই তো সরে এসেছিল, কারণ ও চায়নি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে। এরপর বছর পেরিয়ে গেল। একদিন ওর পার্সোনাল ডায়েরিতে তোর অনেকগুলো ছবি দেখে বুঝতে বাকি ছিল না কি হয়েছে। আমি কিছুই বলিনি। তারপর আবারও 2 বছর পর বিড়িতে যাই। সে সময় 1 মাসের মতো দেশে ছিলাম হাসপাতালের কাছে। তখন খেয়াল করি রিক্কি হুটহাট গায়েব হয়েছে। তো আমি নিজে ওকে একদিন ফলো করি এবং ওই দিনই হাতে নাতে ধরা খেয়েছিল আমার কাছে। বিকেলবেলা তুই বান্ধবীর সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ফুচকা খাচ্ছিলি আর হাসাহাসি করছিলি, আর ওই শালা লুকিয়ে থেকে তোকে দেখছিল। আমাকে দেখা মাত্রই দূরে পালিয়ে যায়। ভেবেছিল ওই রাস্তার মাঝে ওকে ধরে পেটাবো। লিও মেনশনে আসার পর অনেক রেগেছিলাম আমি, কারণ আমি জানতাম তুই রিক্কির জন্য সঠিক মেয়ে নস। ওকে বারবার বুঝিয়েও তোর থেকে দূরে সরাতে পারলাম না। ওই দিনই আবার ব্যাক করি। তারপর আর আমি বেড়িতে গেলেও ওকে বেশি নিয়ে যেতাম না। আমি চাইনি তোর মায়ায় জড়িয়ে যাক। এইভাবে আবারও 2 বছর পার হয়ে যায়। ভেবেছিলাম রিক্কি তোকে ভুলে গিয়েছে, কিন্তু বিড়িতে যাওয়ার কয়দিন পরেই আমাকে ভুল প্রমাণ করে দিয়ে তোকে দূর থেকে দেখত। আগে হাই স্কুলের বাইরে থাকতো, আর তখন কলেজের বাইরে থাকতো। আমি ওকে মেরেও ওর মাথা থেকে তুই নামক ভুট্টা ছাড়তে পারিনি। তারপর বাধ্য হয়ে নিজেই হাল ছেড়ে দেই। তোর মনে আছে অনু, ওই যে বিড়িতে থাকতে বান্ধবীর বাড়ি থেকে উল্টো পথ দিয়ে বাড়ি ফিরছিলি? অনেক ঝড় হচ্ছিল, তোকে কয়েকজন বখাটের ছেলে বলে মিলে অজ্ঞান করে নিয়ে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে আমরাই ফিরছিলাম। তোকে আমি চিনতে না পারলেও রিক্কি ঠিকই চিনতে পেরেছে। আমাকে গাড়িতে ফেলে ও নিজেই দৌড়ে গিয়ে তোকে বাঁচিয়ে নিয়েছিল। তোকে যে ছেলেটা স্পর্শ করেছিল ওই ইডিয়ার ওই ছেলেটাকে কোমায় পাঠিয়ে দিয়েছে। তাদের সাঙ্গপাঙ্গদেরও হাসপাতালে ভর্তি করিয়েছে। গার্ডরা যদি ওকে টেনে নিয়ে না যেত তাহলে হয়তো ওই রাতে জঙ্গলের ভেতর ওদের সবার পরে থাকতো। আমাকে কিছুই করতে হয়নি। আমি জাস্ট দাঁড়িয়ে থেকে তামসা দেখছিলাম। শুধু তোকে একবার না, বহুবার দূর থেকে রক্ষা করেছে রিক্কি। এমনকি আমার পা ধরে ঝুলে থেকে বলেছিল তোর যেন কোনো ক্ষতি না করি আমি। ওই দিন রেগে মেগে ওকে লাথি মেরে দূরে সরিয়ে দেই। তবু আবার এসে 2 পা চেপে ধরেই ফ্লোরের মাঝে বসেছিল। না নিজে কোনো কাজ করছে আর না আমাকে কোনো কাছে যেতে দিচ্ছে। ওর জেদের কাছে হেরে গিয়ে কথা দিলাম তোর কোনো ক্ষতি করব না আমি। কিন্তু এটাই বলেছি, তুই যদি কখনো আমার কাছে বাধা সৃষ্টি করিস তাহলে আমিও ছেড়ে দেব না। ও মেনে নিয়েছে। তারপর তোর বোনকে বিয়ে করার পর যখন সর্বপ্রথম লিও মেনশনে এসেছিলি, তখন তুই না দেখলেও আমি ওই ইডিয়েটের চোখে না পাওয়া ভালোবাসার কষ্টটা দেখেছি। ও বারবার তোকে দেখছিল আর আমাকে ইশারায় শান্ত থাকতে বলছিল, আমি যাতে রেগে না যাই। তার জন্য ও মিথ্যে নাটক করছিল তোর সাথে। তোর গলা যখন চেপে ধরে তখন তুই খেয়াল না করলেও আমি দেখেছি ওর হাত কাঁপছিল। ও তখন শুধু একটা জিনিসই চাচ্ছিল, তুই সেফলি ওখান থেকে চলে যা। এই জন্য বারবার তোকে চলে যেতে বলেছিল, কারণ ও ভয় পাচ্ছিল তোকে নিয়ে আমি রেগে মেগে গিয়ে জন্য তোকে হার্ট করে না ফেরি। কিন্তু শালি তুই উল্টো ফুলদানি দিয়ে ওর মাথায় ফাটিয়ে বোনের কাছে চলে গেলি। আমি দৌড়ে গিয়ে রিক্কিকে ধরে জিজ্ঞেস করেছিলাম ও ঠিক আছে কিনা। তোর উপরে অনেক রাগ উঠেছিল, ভেবে নিয়েছিলাম উপরে গিয়ে তোকে একটা হলেও থপ্পড় মারব, কিন্তু শালার জন্য তোকে মারতে পারেনি। ও ভাটা কপাল চেপে ধরে আমাকে রিকোয়েস্ট করছিল তোকে যেন না মারি। বিশ্বাস কর, তখন আমার খুব ইচ্ছে করছিল তোর মতোই ফুলদানি দিয়ে আরেকটা বাড়ি মেরে হাসপাতালে পাঠিয়ে দিই। তারপর নিজেকে বহু কষ্টে সামলে নিয়ে আবারও ওই কথাকে বুঝিয়েছি তোর থেকে দূরে থাকতে। কিন্তু ওই ইডিয়েট তোর জ্বালায় ফেঁসেই গেল একদিন। তুই জানতিস রিক্কি হয়তো কিছুই জানে না, কিন্তু না, ও সবকিছু জেনে শুনে আগুনকে বিয়ে করে একেবারে আমার কাছে নিয়ে এসেছে। রিক্কি জানতো তুই ভালোবাসার নাটক করছিস। বিয়েটাও জাস্ট প্ল্যানের অংশ ছিল। ওই ইডিয়েট সব জেনেও তোকে আপন করে নিয়েছে, কারণ ও জানতো একদিন না একদিন ঠিকই তুই ওকে ভালোবাসবি। ও বলেছিল আমায় ওর ভালোবাসা যদি সত্য হয় তাহলে তুইও রিক্কিকে ভালোবাসতে বাধ্য। জানিস, ওকে আমি যখন তোদের ডিভোর্সের কথা বললাম তখন ওর চোখে পানি দেখেছি। ও ছেলে খুব সহজে কাঁদত না, কোনো মেয়ের জন্য তো কখনোই নয়। সেখানে তোর মতো ছলনাময়ের জন্য ও ওই দিন কেঁদেছে। আমি ওকে 1000 বার বলেছি তোর জন্য ওর জীবনটাই ধ্বংস হয়ে যাবে। সবকিছু শুনেও তোকে ভালোবেসেছে, কিন্তু তুই কি করলি? ওই ছেলেটার ভালোবাসার সুযোগ নিয়ে ওকেই মেরে দিলি। হেই, তোর শত্রুতা তো আমার সাথে ছিল, তাহলে কেন ওকে মারলি? ও তোকে তো কখনো হার্ট করেনি, বরং আগলে রেখেছিল। তোকে খুব খুব ভালোবেসেছিল, কিন্তু তুই তো সেটার মূল্যই বুঝতে পারলি না। আরে নিজের ভালো তো পাগলেও বোঝে, সেখানে তুই নিজ হাতে তোর সর্বনাশ করেছিস। রিক্কির ভুল ছিল তোকে ভালোবাসা, ওর ভুল ছিল তোর মতো ছলনাময়ী একজন মেয়েকে বিয়ে করা, যে মেয়ে ওর এক আকাশ সমান ভালোবাসার বদলে মৃত্যুদান করল। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, ও মরে গেছে। তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসে ও আজ শেষ হয়ে গেছে। যার থেকে চেয়েছিল একটু ভালোবাসা, দিন শেষে তার থেকেই পেয়েছে ঘৃণা।